আমরা পার্ট 4টে আলোচনা করে দিয়েছি। আজকে পার্ট 4-এ নিয়ে চলে এলাম তোমাদেরকে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি ডাকঘর নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। ডাকঘর কী এইসব নিয়ে প্রথমে আলোচনা করে দিয়েছি। দ্বিতীয় পার্টে ডাকঘরের মানে বলে দিয়েছি। ডাকঘরের তৃতীয় পার্টে আমরা 3টে প্রশ্ন বলে দিয়েছি। এখানে চতুর্থ পার্টে আমরা এমন কিছু আলোচনা করব যেটা তোমাদের মুখ খুলে দেবে, যেটা পরীক্ষায় পড়তে তোমাদের একদম সহজ হয়ে উঠবে, যেটাকে বলে একদম তোমরা পরীক্ষায় দেখা মাত্রই বলবে এ তো আমার পড়া, সবই তো পড়া দিয়েছে। এরকমভাবেই তোমাদের কাছকে আমি ট্রেন করতে চলেছি। তাই যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। চলো আমরা শুরু করি। বলছে অমল, তো আগের দিন আমরা পড়িয়েছিলাম সুধা, জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। সুধা বলেছিল, ঠিক আছে। সুধা বলছে তুমি কি জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। এখানে চলো আমরা এরপর থেকে পড়তে লাগবো। এবার এখান থেকে পড়বো আমরা। অমল বলছে তুমি কি করো? সুধা বলছে সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে যাচ্ছি। অমল বলছে ফুল তুলতে যাচ্ছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে, যত চলেছ মল বাজছে ঝমঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তাহলে উঁচু ডালে যেখানে দেখাও যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতাম। সুধা বলছে তাই নাকি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? অমল বলছে জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি। খুব ঘন বনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় গোড়ায় যেখানে ময়না পাখিরা বসে থাকে, সেখানে দোল খাই, সেখানে আমি চাপা হয়ে ফুটতে পাই। তুমি আমার পারুল দিদি হবে। সুধা বলছে কি বুদ্ধি তোমার, পারুল দিদি আমি কি করে হব? সুধা বলছে আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানেই বসে থাকি পারতুম তাহলে কত না মজা হতো। অমল বলছে তাহলে সমস্ত দিন কি করো? সুধা বলছে আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অমল বলছে আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। সুধা বলছে আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো, আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। অমল বলছে আর আমাকে একটু ফুল দিয়ে যাবে, হ্যাঁ একটি। সুধা বলছে ফুল অমনি কেমন করে দেব, দাম দিতে হবে যে। অমল বলছে আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণার পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে দেবো, হ্যাঁ। সুধা বলছে আচ্ছা বেশ। অমল বলছে তুমি তাহলে ফুল তুলে এতে আসবে? সুধা বলছে আসবো। অমল বলছে আসবে? সুধা বলছে আসবো। অমল বলছে আমাকে ভুলে যাবে না তো, আমার নাম অমল, মনে থাকবে তোমার? সুধা বলছে না, ভুলবো না, দেখো মনে থাকবে। তারপরে একটা ছেলে প্রস্থান করিল, ছেলের দলের প্রবেশ। অমল বলছে ভাই তোমার সব কোথায় যাচ্ছ? একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা আমার খেলতে চলেছি। অমল বলছে কি খেলতে তোমরা ভাই? ছেলেরা বলছে আমরা চাষ খেলা খেলবো, প্রথমে লাঠি দেখাই, এই যে আমাদের নাঙ্গল। দ্বিতীয় বলছে আমরা দুজনেই 2 গরু হব। অমল বলছে সমস্ত দিন খেলবে? ছেলেরা বলছে হ্যাঁ সমস্ত দিন। অমল বলছে তারপরে সন্ধ্যার সময় নদীর ধারে দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবো। ছেলেরা হ্যাঁ সন্ধ্যার সময় ফিরবো। অমল বলছে আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই। ছেলেরা বলছে তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। অমল বলছে কবিরাজ আমাকে বেরোতে মানা করেছে। ছেলেরা বলছে কবিরাজ কবিরাজ মানা করেছে? এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা বলছে এখানে কি নিয়ে খেলবো? অমল বলছে এই যে আমার সব খেলনা পড়ে আছে, এই সব তোমরা নাও ভাই, আর ঘরের ভিতরে একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলো ছড়ানো পড়ে থাকে, আমার কোনো কাজে লাগে না। অমল বলছে ছেলেরা ছেলেরা বলছে বাবা বাবা, বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা, এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? অমল বলছে না কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। ছেলেরা বলছে আর কিন্তু ফিরবো না, বলছে আর কিন্তু ফিরিয়ে দেবো না। অমল বলছে না ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা বলছে কেউ তো বকবে না? অমল বলছে কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজায় সামনে
খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। ছেলেরা বলছে বেশ ভাই, আমার রোজ এখানে খেলতে আসবো। এই ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাঠি পড়ে আছে, ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমার বন্দুক বানায়। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়েছো। অমল বলছে হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে। জানি না কেন আমার থেকে ঘুম পাই। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠে ব্যথা করছে। ছেলেরা এখন যে সব এক প্রহর বেলা, এখনই তোমার ঘুম পাই কেন? ওই শোনো, এক প্রহরের ঘন্টা বাজছে। অমল বলছে হ্যাঁ, ওই যে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা বলছে তবে আমরা এখন যাই, আবার সকালবেলা আসবো। অমল বলছে যাবার আগে তোমাদের একটা কথা বলি, শোনো। জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাক হরকরাদের চেনো? ছেলেরা বলছে হ্যাঁ চিনি, বই কি খুব চিনি। অমল বলছে কে তারা, নাম কি? ছেলেরা বলছে একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আর কত আছে। অমল বলছে আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? ছেলেরা বলছে কেন পারবে না, চিঠিতে তোমার নাম থাকলেই তোমাকে চিঠি চিনে দেবে। অমল বলছে কাল সকালেই যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে একটু চিনিয়ে দিও না। ছেলেরা বলছে আচ্ছা দেবো। অমল বলছে পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত বলছে হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকে তো তোমার ব্যামো বেড়ে যাচ্ছে। অমল বলছে না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত বলছে সেখানে বসে বসে তুমি ওই শহরের মতো যত রাজ্যে ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করিয়ে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেও কি তো কখনো শরীর থেকে দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হইয়া গেছে। অমল বলছে পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। কিন্তু মাধব দত্ত বলছে তোমার আবার ফকিরকে? অমল বলছে সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশি বিদেশির কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালোই লাগে। মাধব দত্ত বলছে কই, আমি তো কোনোদিন ফকিরকে জানি না। অমল বলছে এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। অমল বলছে এই যে ফকির, এসো আমার বিছানায় এসো বসো। মাধব দত্ত বলছে এ কি, এ যে ঠাকুরদা, চোখ চোখ ঠারিয়ে আমি ফকির। মাধব দত্ত বলছে তুমি যে কি নও তা তো ভেবে পাইনে। অমল বলছে এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির? ফকির বলছে আমি দ্বীপে গিয়েছিলাম, সেখানেই থেকে এইমাত্র আসছি। মাধব দত্ত বলছে দ্বীপে? ফকির বলছে এত আশ্চর্য হও কেন, তোমাদের মতো আমাকে পেয়েছে, আমার তো যেতে কোনো খরচা নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল বলছে হাততালি দিয়া আমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলছিলে, মনে আছে ফকির? ঠাকুরদা বলছে খুব মনে আছে, বেড়াবার সব মন্ত্র শিখিয়ে দেব, যে সমুদ্র পাড়ে অরণ্য কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। মাধব বলছে এসব কি পাগলামের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা বলছে বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটের সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। অমল বলছে না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলবে না, এখন আমি এখানেই শুয়ে থাকবো, কিছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড়ে সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। মাধব বলছে ছি বাবা, কেবলই অমন যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। অমল বলছে কঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির। ঠাকুরদা সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ তার কথা কয় না, চলে যায় না, তারা গান গায় আর ওড়ে। অমল বলছে বাহ কি চমৎকার সমুদ্রের ধারে। ঠাকুরদা বলছে সমুদ্রের ধারে বই কি? অমল বলছে সব নীল রঙের পাহাড় আছে। ঠাকুরদা বলছে নীল পাহাড়ের তো তাদের বাসা,
সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্ত আলো এসে পড়ে যায়, ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙের পাখি রঙে পাহাড়ের সঙ্গে রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল বলছে পাহাড়ের ঝর্ণা আছে, ঠাকুরদা বলছে বিচক্ষণ বা বিলক্ষণ। ঝর্ণা না থাকলেও কি চলে, একবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছি, আর তার কি নৃত্য! নুড়িগুলিকে ঠাং ঠাং ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবল কল কল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। কোনো কবিরাজ বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকাতে রাখতে পারে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিন কাটিয়ে দিতুম। অমল বলছে আমি যদি পাখি হতুম তাহলে আজকে তাহলে তোমাদের এত দূরই থাক, আর কিছু পাতা আছে মাত্র, সে পাতাগুলো কালকের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও করে আজকের মধ্যে শেষ করিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে নাও। আর তোমাদেরকে আমি মানে দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে 3টে আমি বলে দিয়েছি প্রশ্ন উত্তর, ঠিক আছে? ওই 3টে প্রশ্ন উত্তর অবশ্যই দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি লাস্টে চ্যাপ্টারে একটা প্রশ্ন দেবো, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? সকলের কাছে বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সকলকে।